জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি মানবিক বাংলাদেশ নির্মাণ জামায়াতের চূড়ান্ত লক্ষ্য। তাই ভোটে জিততে পরাজিতদের সঙ্গে নিয়ে দেশ গড়ার কাজ করা হবে। সকালে চৌদ্দগ্রাম উপজেলা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কোনো আধিপত্য শক্তি আসন্ন নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করতে চাইলে জুলাইয়ের মতো বাংলাদেশের মানুষ তাদের প্রতিহত করবে। এস এম আরিফের রিপোর্ট। কুমিল্লার চৌদ্দগ্রামের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর এই নির্বাচনী জনসভা অংশ নেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে শরিক দলের নেতারা জানান, বাংলাদেশে কে ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ। ৭২ থেকে ২৪ সাল পর্যন্ত বাংলাদেশের কায়েমি স্বার্থবাদী রাজনৈতিক গোষ্ঠীগুলো শাসনের নামে শোষণ করেছে। মানুষের উপর তারা তাদের জমিদারি প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। তারা বাংলার মানুষের অধিকার খর্ব করে, ক্ষুণ্ণ করে বাংলাদেশে গুন্ডামি আর সন্ত্রাসের রাজনীতি বাস্তবায়ন করেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। যদি কোনো আধিপত্যবাদী শক্তি এই নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধেও বাংলাদেশের জনগণ দাঁড়াবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির জানান, দলের ভিতরে দলকে হজম করা নীতিতে বিশ্বাস করে না জামায়াত ইসলামী। একজন সাধারণ নাগরিকের কোনো একটি অপরাধের জন্য যে বিচার হবে, দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তিনি যদি সমান অপরাধ করে থাকেন তাকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। কারো জন্য বিচারে কোনো দায় মুক্তি, ইম্পিউনিটি থাকবে না। সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। শিশু থেকে বৃদ্ধ, ধর্ম বর্ণের কোনো বাস বিচার করা হবে না। এদেশের নাগরিক, এমনকি এদেশে বসবাসকারী যে এদেশের নাগরিকও নয়, তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। ২৪ জীবন দিয়ে মুক্তি এনে দিয়েছে যুব সমাজ, তাদেরকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার ঘোষণা দেন তিনি। চাঁদাবাজি সহ যত দুর্নীতি আছে আমরা এগুলার জড় কেটে দিতে চাই। যারা চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, তাদেরও ভয় পাওয়ার কিছু নেই। আমরা তো এমন একটা সমাজ গড়তে চাচ্ছি যেখানে প্রত্যেকটা নাগরিক তার জীবন, সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা ভোগ করবে ইনশাআল্লাহ। এই যুবকদের হাতকে, যুবতীদের হাতকে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার মজবুত কারিগরের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। পরে কুমিল্লা ১১ আসনের জামায়াতের প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের হাতে দাড়িপাল্লার প্রতীক তুলে দেন আমিরে জামাত। সারা দেশে মোট ১৩ কোটি ভোটারের প্রায় অর্ধেকই তরুণ, যারা আগামী নির্বাচনের সমীকরণ পাল্টে দিতে পারে। সেই বিশাল ভোট ব্যাংকের পাশে চাইলেন জামায়াতের আমির। বলেন, ক্ষমতায় গেলে তরুণদের হাতে তুলে দেওয়া হবে দেশের ভবিষ্যৎ। এস এম আরিফ, মাই টিভি, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, চৌদ্দগ্রাম। দর্শক, আজ কেরানীগঞ্জে জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। সেখান থেকে সবশেষ প্রস্তুতির খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শামসুল ইসলাম সনেট। নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো কেরানীগঞ্জে আসছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তার আগমন উপলক্ষে ইতিমধ্যে কেরানীগঞ্জে রপরপ অবস্থা বিরাজ করছে এবং তিনি এসে ঢাকা ১, ২, ৩ এবং ১৯ এবং ২০ আসনের যে প্রার্থীরা রয়েছেন, ১০ দলের যে প্রার্থী রয়েছেন তাদেরকে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের যে নির্বাচনী রোডম্যাপ রয়েছে সেগুলো জনগণের কাছে জানাবেন। আমরা এখন কথা বলতে চাচ্ছি নুরুল ইসলাম, তিনি ঢাকা ৩ আসন থেকে ১০ দল তথা জামাতের প্রার্থী। আমরা তার সাথে কথা বলতে চেষ্টা করছি। আচ্ছা, আপনারা দীর্ঘদিন পর এখানে জামাত ইসলামের আমির আসছে এবং তিনি নির্বাচনী ভাষণ দিবেন। আসলে আপনারা কি কেমন সাড়া পাচ্ছেন এবং কি আশা করছেন তার কাছ থেকে? আলহামদুলিল্লাহ, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদের কেরানীগঞ্জে আজকে আসছেন। আলহামদুলিল্লাহ, এতে করে কেরানীগঞ্জের বাসীর মধ্যে একটা আনন্দ বা কি বলে এটাকে উৎসবের একটা আমেজ সৃষ্টি হয়েছে। আমাদের জনশক্তির মধ্যেও একটা আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি কেরানীগঞ্জে যে ঢাকার খুব কাছে হলে উন্নয়নের ক্ষেত্রে কিন্তু যেভাবে উন্নয়ন হওয়ার কথা সেভাবে হয় নাই, বিশেষ করে নগরায়নের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট দুর্বলতা রয়েছে। এটা আমি জামাতকে আমরা অভিযোগ করেছি এবং আগামী দিনে কেরানীগঞ্জের জনশক্তি, জনগণকে আমরা কি উপহার দিতে পারবো, একটা হলো জাতীয়ভাবে, একটা হলো স্থানীয়ভাবে।
জাতীয়ভাবে যেগুলো আমাদের করার মতো সেগুলো যেন উনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেন, আর স্থানীয়ভাবে যেগুলো বিষয় আমরা গুরুত্ব দিচ্ছি সেগুলো আমরা সুযোগ পেলে আমরা জাতীয় কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। যেমন সারা পাচ্ছেন আপনারা? এবং আলহামদুলিল্লাহ আপনি জানলে খুশি হবেন যে আমরা আল্লাহর রহমতে খুব ভালো সারা পাচ্ছি, মানে এক কথায় খুব আল্লাহর রহমতে খুব ভালো সারা পাচ্ছি। এবং যদি পার্সেন্টেজ করতে বলেন তাহলে আমরা আশা করি মানে বিজয়ের ক্ষেত্রে আমরা খুবই আশাবাদী। ধন্যবাদ আপনাকে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাইয়ের ত্যাগ বৃথা যেতে পারে না। পরিবর্তন ধরে রাখতে হলে মানুষকে সামনের কাতারে এসে দাঁড়াতে হবে। নিয়মতান্ত্রিক পন্থায় নির্বাচনে অংশ নিয়ে যোগ্য নেতৃত্ব বেছে নিতে হবে। শুক্রবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত মাহবুব সৈকতের রিপোর্টে। উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিন শহীদ আবু সাঈদের রক্তে ভেজা মাটি রংপুরে আসলেন তারেক রহমান। পীরগঞ্জের বাবনপুর গ্রামে ২৪ জুলাই অভ্যুত্থানের প্রথম এই শহীদের কবর জিয়ারত করলেন তিনি। এরপর তার পরিবারের সদস্যদের সাথেও খানিকটা সময় কাটালেন। এদিকে রংপুর নগরীর কালেক্টরেট ময়দান তখন অপেক্ষায়। সাঁঝের বেলায় পরিপূর্ণ হয়ে ওঠে বিভাগের ৩৩ নির্বাচনী এলাকার নেতাকর্মীর পদভারে। পথে পথে উৎসুক জনতার ভালোবাসা ডিঙিয়ে রাত ৮টার দিকে জনসভা মঞ্চে পৌঁছালেন বিএনপির চেয়ারম্যান। জনতার উদ্দেশ্যে বললেন, শহীদের আকাঙ্ক্ষার দেশ গড়তে সঠিক নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রয়েছে কেবল বিএনপির। বিএনপির অভিজ্ঞতা আছে বলেই বিএনপির পক্ষে সম্ভব একমাত্র দেশের আইন শৃঙ্খলাকে সঠিকভাবে শক্তভাবে নিয়ন্ত্রণ করা এবং শক্তভাবে মানুষের নিরাপত্তা প্রদান করা। নির্বাচনের মাধ্যমে আগামীতেও সরকার গঠন করতে পারলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের মেঘা প্রকল্পের নামে লুটপাট করে পাচার করা অর্থ ফিরিয়ে আনারও কথা জানান তিনি। কিভাবে মেগা প্রজেক্টের নাম করে মেগা দুর্নীতি করা হয়েছে, এই দুর্নীতির অবসান হতে হবে। আবু সাঈদের হত্যাকারীর যেমন বিচার হতে হবে, দেশের মানুষের সম্পদ লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে, অর্থ পাচার করেছে, তাদের ওই দেশে বিচার হতে হবে এবং সেই অর্থ লুটপাট অর্থ আমাদেরকে চেষ্টা করতে হবে বিদেশ থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে মানুষের কাজে ব্যবহার করা। স্বনির্ভর দেশ গড়তে কৃষি ঋণ মওকুফ সহ কর্মসংস্থান সৃষ্টিতে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপির শীর্ষ এই নেতা। আগামী 12 তারিখে ইনশাআল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে আল্লাহর রহমতে আপনাদের সমর্থন নিয়ে এই মুহূর্তে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাআল্লাহ। উত্তরাঞ্চলের মানুষের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার কথাও দেন বিএনপির চেয়ারম্যান। বিগত দিনে সরকার পরিচালনায় বিএনপির ব্যর্থতা নিয়ে জামায়াতের করা সমালোচনারও জবাব দেন তিনি। ভালো মানুষের সাথেই তো ভালো মানুষ থাকে নাকি? তাদের মানুষ যদি ভালোই হয়ে থাকে তাহলে বিএনপি যদি খারাপ হয়ে থাকে তাহলে খারাপ ছিল কেন আমাদের সাথে পুরো 5 বছর? জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হা দেওয়ার আহ্বান জানিয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার নির্দেশনা দেন তারেক রহমান। আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাদের এই দ্বিতীয় ব্যালট পেপারটি দিবেন হা এবং না, সেখানে হায়ের পক্ষে দেওয়া করে শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভাগের ৩৩ আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন বিএনপির চেয়ারম্যান। রংপুর অঞ্চলের ৩৩টি সংসদীয় আসনের অগণন মানুষ উপস্থিত হয়েছেন নির্বাচনী এই সমাবেশে। প্রত্যেকেরই দাবি মোটামুটি একই রকম, পিছিয়ে পড়া এই জনপদের জন্য যেন আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে পদক্ষেপ নেন স্বনির্ভরতার। একই সাথে এই অঞ্চলকে সুজলা সুফলা করতে তিস্তা নিয়ে মহাপরিকল্পনাও যেন গ্রহণ করে বিএনপি। তাদের সেই দাবিকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে বিএনপি চেয়ারপারসনও জানালেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রংপুর শুধু নয়, গোটা বাংলাদেশের জন্যই স্বনির্ভর এবং স্থায়ী টেকসই পদক্ষেপ নেবে তার দল। আর সেজন্য আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচনকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। মাহবুব সৈকত, মাই টিভি, কালেক্টরেট মাঠ, রংপুর।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ থাকবে না। যারা ভেদাভেদ করতে চায় এরা দেশের ক্ষতি করতে চায়। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা নিমবাড়ি এলাকায় পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন। 18 মাসে 1 কোটি কাজের ব্যবস্থা করবেন। এগুলো শুধু কথার কথা না, তিনি এগুলো করবেন, কারণ আমরা অতীতে এগুলো করে দেখিয়েছি বন্ধুগণ। আর শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করবেন। অসাম্প্রদায়িক একটা রাজনীতি নিয়ে আসবেন। সাম্প্রদায়িক হিন্দু মুসলমানের ভেদাভেদটা আমরা বন্ধ করে দেবো একদম পুরোপুরি। আমাদের এখানে সবাই যে যার ধর্ম করবে, যে যার কর্ম করবে। ধর্ম যার যার, রাষ্ট্রটার সবার, ঠিক না? এই জন্য আমি সবাইকে বলবো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে কাছে অনুরোধ জানাবো যে আপনারা এইবার ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ দেন, দেশটাকে আমরা উন্নত করবার চেষ্টা করি। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচন সংশ্লিষ্ট কেউ যদি ব্যক্তিগত ইচ্ছা, অনিচ্ছা এবং পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পেরে পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তার ব্যাপারে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে। শুক্রবার রাতে বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে অনুষ্ঠিত সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সম্পর্কে তিনি এসব কথা বলেন। কোনো ঘটনা ঘটলে গুজব রোধে তাৎক্ষণিক সঠিক তথ্য গণমাধ্যমকে জানানোর জন্য নির্দেশনা দেন এই নির্বাচন কমিশনার। নির্বাচনী যে কোনো বিষয়ে তদন্ত করা এবং অ্যাডজুডিকেশন অর্থাৎ মাঠে বিচার করা। প্রথম যে কমিটিটা মাঠে কাজ করছে তফসিল ঘোষণার পরের দিন থেকেই, সেটি হচ্ছে ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন টিম। এটার নেতৃত্বে আছেন, প্রত্যেকটা আসনে একটি করে কমিটি কাজ করছে। এটার নেতৃত্বে আছেন একজন করে সিনিয়র বিচারক, যুগ্ম জেলা জজ বা যুগ্ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পর্যায়ের একজন করে বিচারক এটাতে কাজ করছেন। আমরা বিচারিক দুটো কমিটি পেলাম, একটা হচ্ছে ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি, আর একটা পেলাম হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট। তৃতীয় কমিটি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমিটি, সেটা হচ্ছে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় লেথাল ওয়েপন ব্যবহার করবে না বলে জানিয়েছেন বিজিবি ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল SM আবুল এহসান। বেলা 11:30টায় মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের অস্থায়ী বেস ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্য সামনে রেখেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের 4,427 কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে 37,000-এরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের 495টি উপজেলার মধ্যে 489টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। সম্মানিত মহাপরিচালকের দিক নির্দেশনায় ঢাকা সেক্টরে 4টি ব্যাটালিয়ন, ঢাকা সেক্টরের 2টি, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের 2টি ব্যাটালিয়নে মোট 9টি জেলা এবং ঢাকা নর্থ এবং সাউথ সিটি কর্পোরেশন সহ 4টি সিটি কর্পোরেশনের 51টি আসনে সর্বমোট 134 প্লাটুন বিজিবি মোতায়েন করে এবং 42টি বেস ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করবে। আওয়ামী লীগ সরকার আইসিটি সেক্টরকে মানুষের কল্যাণে ব্যবহার না করে ব্যাপক দুর্নীতি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, নির্বাচনে বিজয়ী হলে আইসিটি সহ সকল সেক্টরে বৈষম্যহীন উন্নয়ন করা হবে। ইউসুফ আলী রিপোর্ট। আইসিটি সেক্টরে ভূমিকা ও করণীয় নিয়ে বনানী ক্লাবে প্যানেল ডিসকাশনের আয়োজন করে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, টেকনোলজির পরিবর্তন হলেও বিগত সরকারের আমলে মানুষ এর সুফল ভোগ করতে পারেনি। আমরা যে কাজটি আজকে থেকে 25 বছর আগে শুরু করেছিলাম,
সেই কাজটি যদি মাঝখানে যে 17 বছরের যে সরকার, সেই সরকার যদি সেটাকে মিসইউজ না করত বা সেটাকে ব্যবহার করে তারা দুর্নীতি বা অর্থ উপার্জনের পন্থা হিসেবে ব্যবহার যদি না করে তারা মানুষের কল্যাণে যদি আইসিটিটাকে ব্যবহার করত, তাহলে তো আজকে আমরা এই অবস্থায় আসতাম না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে আইসিটি সহ সকল সেক্টরে উন্নয়ন করা হবে। জাতীয়তাবাদী শক্তি সবসময় বিশ্বাস করে বাংলাদেশ হওয়া উচিত সেভাবে যেখানে জনগণের ক্ষমতায়ন হয়, যেখানে দেশের প্রতিটি মানুষের জন্য অপরচুনিটি তৈরি হয়, যে উন্নয়ন সেটা দল মত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে ইনক্লুসিভ হবে। আমরা সবাই মিলে এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে সফল হওয়ার জন্য, ভালো কিছু করার জন্য নির্দিষ্ট কোনো দল করতে হবে না। যাদের মেধা রয়েছে বৈষম্যহীনভাবে প্রত্যেকের জন্য রাষ্ট্রের কাছ থেকে, সমাজের কাছ থেকে সেই সুযোগটুকু আসবে। সেই সুযোগ তৈরির প্রত্যাশাই কিন্তু বিএনপি বিভিন্ন পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। মাসব্যাপী আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ। শনিবারের ছুটির দিন হওয়ায় শেষ দিনেও ভালো বেচা কেনার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। এবছর রাষ্ট্রীয় শোকের কারণে মেলায় 3 দিন সময় কম পেয়েছে ব্যবসায়ীরা। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, গত বছরের তুলনায় এবছর ক্রেতা দর্শনার্থী বেড়েছে অন্তত 15%। তাছাড়া ভ্যাট আদায় হয়েছে গত বছরের তুলনায় 8% বেশি। কর্মদিনগুলোতে লোক সমাগম কম থাকলেও এবার ছুটির দিনগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। শেষ দিন হওয়ায় প্রতিটি স্টল প্যাভিলিয়নে 10% থেকে শুরু করে 70% পর্যন্ত চলছে মূল্য ছাড়। তাছাড়া পণ্য কিনলে বিভিন্ন স্টল প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বিশেষ পুরস্কার ও গিফট ভাউচার। নগর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ভ্যানে থাকা 5 জন যাত্রী নিহত হয়েছেন। ভোরে উপজেলার পাটকাঠি এলাকায় দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোর 4:30টার দিকে মহাদেবপুর থেকে পত্নীতলাগামী একটি দ্রুতগতির ডাম্প ট্রাক পাটকাঠি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি যাত্রীবাহী ভ্যানকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান এবং আরও 3 জন গুরুতর আহত হন। খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ভোর 5টার দিকে গুরুতর আহত 3 জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জনের মৃত্যু হয়। উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকালে বগুড়া জেলা বিএনপির এক মতবিনিময় সভায় যোগ দিয়ে আসন্ন নির্বাচন সম্পর্কে দিক নির্দেশনা দেন তিনি। নির্বাচনী জনসভায় যোগ দিতে এখন সিরাজগঞ্জের পথে আছেন তারেক রহমান। সেখানে যাওয়ার পথে শাহজাহানপুর উপজেলা একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। ঢাকা রংপুর মহাসড়কে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাচ্ছেন হাজারো নেতাকর্মী। পথসভা শেষে শেরপুর উপজেলার ধুনত মোড় এলাকায় আরও একটি পথসভায় বক্তব্য রাখতে পারেন তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে সিরাজগঞ্জে আছেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনার কেমন চিত্র দেখছেন সিরাজগঞ্জে, আমাদেরকে জানান। ধন্যবাদ। আসলে বিএনপি চেয়ারম্যানের সিরাজগঞ্জ আসা উপলক্ষে উৎসাহ উদ্দীপনার ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই মুহূর্তে যে সিরাজগঞ্জ বিসিক মাঠ, এই মাঠ কিন্তু আসলে এটি ময়দান বলা ঠিক হবে না, এটি একটি আসলে ধুধু প্রান্তর বলা যায়। এবং সেই ধুধু প্রান্তরের পুরোটা প্রান্তর জুড়েই আপনি দেখতে পাচ্ছেন যে লোকে লোকারণ্য হয়ে গেছে। পুরো প্রান্তর মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন। এবং একদিক থেকে এখন স্থানীয় নেতারা যে প্রার্থী রয়েছেন এই অঞ্চলে, সেই প্রার্থীরা বক্তব্য রাখছেন, শুনতে পাচ্ছেন আপনি। আর একদিক থেকে আপনি এই দিকটায় দেখতে পাচ্ছেন, ডান পাশে আমরা যতটা দেখতে পাচ্ছি একদম মঞ্চের গোড়ায় তারেক রহমানের গাড়ির বহর প্রায় পৌঁছে গেছে। তার মানে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই, হয়তো এই বক্তার পরেই দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে যে তারেক রহমানকে বহন করা গাড়িটি মঞ্চের পিছন দিকে আস্তে আস্তে এসেছে। একটি বিষয় বলতেই হয়, তা হচ্ছে যে আপনারা জানেন যে উত্তরবঙ্গে তারেক রহমান বিএনপি চেয়ারপারসনের যে সফর, নির্বাচনী সফর, সেটি রাজশাহী দিয়ে শুরু হয়েছিল, রাজশাহী, নওগাঁ, বগুড়া। এরপরে গতকাল শহীদ আবু সাইদের কবর জিয়ারত, এরপরে রংপুরে, এবং গতকালকে রংপুরে কিন্তু বিএনপির অবস্থান খুব দৃঢ়ভাবে ভোটের পক্ষে, হ্যাঁ, এটি বলেছে বিএনপি চেয়ারম্যান। তারপরে আজকে এই সিরাজগঞ্জ আসার পথে বেশ কয়েকটি পথসভায় তিনি বক্তব্য রেখেছেন।
এরপরে যথারীতি আজকের পরে তিনি টাঙ্গাইলের একটি সভায় বক্তব্য দিবেন এবং ঢাকায় ফিরবেন। এরপরে হয়তো অন্য কোনো অঞ্চলে তিনি চলে যাবেন। আপনি দেখছেন একদম মঞ্চে আস্তে আস্তে মঞ্চের দোরগোড়ায় কিন্তু তারেক রহমানের গাড়ি এখনো মঞ্চে ওঠেননি। শুনতে পাচ্ছেন স্লোগান, পুরো মাঠ জুড়ে বিএনপির পতাকা, সুসজ্জিত পতাকা দেখছেন, পুরো মঞ্চ জুড়ে সুসজ্জিত পতাকা। আমরা একজনের সাথে একটু কথা বলি, সেটি হচ্ছে যে আপনি কোথা থেকে এসেছেন? এখানে একটু সিরাজগঞ্জ সদর নতুন বাঙ্গাবাড়ি। তো এই যে ওনার আশাকে কেন্দ্র করে আপনাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার যে মানে আপনাদের মধ্যে অনুভূতিটা কি? এটা আমি বুঝলাম না, আপনি কি বললেন? অনুভূতি আমাদের তারেক রহমান সিরাজগঞ্জ আসছে, আমাদের আনন্দ বিষয়। আর আমরা তারেক রহমান, আমরা আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ সদর থেকে দিচ্ছে, আমরা ইকবাল হাসান মাহমুদকে বিপুল ভোটে জয়যুক্ত করব। কখন এসেছেন? কতক্ষণ থেকে অপেক্ষা করছেন? তা তো 3 ঘন্টা হয়ে গেল। জি, তো আজ খালেদা জিয়া তো নেই, তারেক রহমানকে দেখে তার সেই অনুভূতিটা হচ্ছে, সেই ভালো লাগার যে অনুভূতিটা, তারেক রহমানের মাঝে কি জিয়াউর রহমানকে খুঁজে পান? অবশ্যই তারেক রহমানের মাঝে আমরা সবাইকে জিয়াউর রহমানকে খুঁজে পাই, খালেদা জিয়াকে খুঁজে পাই। তারেক রহমান নেতৃত্ব দিবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটাই আমরা আশা করি। করছেন আস্তে আস্তে যদি আমাদের তিনি তার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে আমরা মঞ্চে আস্তে আস্তে কিন্তু তারেক রহমান আসছেন। সবকিছু মিলে আশা করা যায় যে হয়তো কিছুক্ষণ পরেই, এখন থেকে 30 মিনিট আধা ঘন্টা এর পরেই হয়তো তিনি মঞ্চে উঠেছেন। জি, তারেক রহমান এই মুহূর্তে মঞ্চে উঠলেন, সবার উদ্দেশ্যে, জনতার উদ্দেশ্যে অভিবাদন জানাচ্ছেন হাত নেড়ে। প্রিয় দর্শক, বরাবরের মতোই কিন্তু মাত্র তার আগে হয়তো 1-2 জন বক্তব্য দেন, এরপরে তিনি বক্তব্য দেন। এখান থেকে তারেক রহমানের কিন্তু যাওয়ার কথা রয়েছে টাঙ্গাইল, 2-1টি পথসভায়ও তিনি হয়তো কথা বলবেন। নির্বাচনী জনসভা শেষ করে আজকেই ঢাকায় তিনি বাসভবনে যাবেন, এরপরে হয়তো পরবর্তী গন্তব্যে যাবেন। তো এখনকার মতো এখনো কিন্তু দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকরা আসছেন। তো এখনকার মতো এই সিরাজগঞ্জের মাঠ থেকে নির্বাচনী সভার তথ্য পরবর্তী সংবাদে আমরা হয়তো আরো বিস্তারিত জানাতে পারবো। যদি আমাদের পরবর্তী সংবাদের আগে সমাবেশ শেষ হয়ে যায়, আমরা হয়তো তারেক রহমানের বক্তব্য দেখাবো, না হলে সরাসরি সম্প্রচারে যাব। স্টুডিওতে ফিরে যাচ্ছি। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত। চলে যাচ্ছি পরের সংবাদে। আর কয়েক ঘন্টা পর টাঙ্গাইলে প্রথমবারের মতো নির্বাচনী জনসভায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কর্মসূচিকে সফল করতে দলীয়ভাবে কঠোর প্রস্তুতি চলছে। তারেক রহমানের আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের সদর উপজেলার দরুন চরজানা যমুনা সেতু মহাসড়কের বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তারেক রহমানের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। স্থানীয় নেতাকর্মীরা জানায়, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে বইছে ঈদ উৎসবের মতো আমেজ। জাকাত গরিবের হক, আর এটি রাষ্ট্রীয়ভাবে আদায় হলে দরিদ্র বিমোচনে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। তিনি বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা জাকাত দেয় না তাদের ঈমান নেই। জাকাত কোনো ধরনের দান দক্ষিণা নয়, বরং এটা গরিবের হক। এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় সমাজে উপেক্ষিত হচ্ছে, সুতরাং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে। রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত 14তম জাকাত ফেয়ারে এসব কথা বলেন তিনি। জাকাত গরিবের হক। আমাদের দেশে যত যৌনকর্মী আছেন